আমন্ত্রণ জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্য উত্তরাধিকার অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। আর আজ আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন ইফাদ গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু এবং তার সন্তান তাসকিন আহমেদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজনে। জনাব ইফতেখার আহমেদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ইফাদ গ্রুপ তো তার ব্যবসা সম্প্রসারণ করেছে, আপনি মূলত এই গ্রুপের প্রতিষ্ঠাতা। আপনার কাছে আগে একটু আসলে ইফাদের শুরুর গল্পটা জানতে চাই। অ্যাকচুয়ালি প্রতিষ্ঠাতা মানে কাজ শুরু করতে হয়, আর ফিনিশ করে আর্কিটেক্টরা এবং যারা ইন্টেরিয়ার যারা ডিজাইনার, এরা হলো আর্কিটেক্ট, এরা হলো ইন্টেরিয়ার ডিজাইনার। আমরা শুরু করে দিলাম, এরা এটাকে প্রস্ফুটিত করবে, এরা জনগণের স্বার্থে কাজ করবে। যার জন্য আমার ছেলেরা সবাই তো আমেরিকাতে লেখাপড়া করেছে। আমি বলছি এখানে থাকবো না, লেখাপড়া শেষ করে দেশে আসো, দেশে এসে কর্মসংস্থানের ব্যবস্থা করো। কারণ আমরা তো গরিব দেশ, আমরা কিছু হলেই তো চলে যাই সব বাইরে। আমার দেশে তো শিল্প কারখানা গড়ে তুলতে হবে, এর মাধ্যমেই তো শুধু কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। সারা পৃথিবীতে সরকার করে না, কিন্তু এটা প্রাইভেট সেক্টর করে। সরকারের দায়িত্ব হচ্ছে প্রাইভেট সেক্টরকে সাহায্য করা, কী কী অসুবিধা হচ্ছে এটা দূর করা, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, আপনার সাপ্লাই চেইন ঠিক রাখা, যেন আমরা আনতে পারি যেতে পারে এই ব্যাপারে। প্লাস সাপ্লাই অফ ইলেকট্রিসিটি, সাপ্লাই অফ গ্যাস, এগুলোকে সরবরাহ নিশ্চিত করতে, বিদ্যুৎ, এগুলো নিশ্চিত করলেই তাহলে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করা যাবে। আপনি নিজে ব্যবসায় এসেছিলেন কত সালে? আমি এসেছি এমনি অন্যদের সাথে ছিলাম তো 1972 সাল থেকে। আমি 85 সালে এসে আমরা আর পার্টনারশিপে গেলাম না, আমরা নিজে ইফাদের সৃষ্টি হলো। ইফাদ কিন্তু আমার নাম থেকে, ইফতেখার আহমেদ থেকে, এ থেকে হলো ইফাদ এন্টারপ্রাইজ দিয়ে শুরু করলাম। তারপরে ইফাদ অটোজ আসলো, ইফাদ মারুতি প্রোডাক্টস আসলো। এইভাবে করে শুরুর দিকে তো আপনি ট্রেডিং বিজনেস করতেন। স্টার্টিংয়ে আমি ট্রেডিং করেছি, টেন্ডারিং করেছি, গভর্নমেন্টকে বিভিন্ন জায়গায় সাপ্লাই করেছি। শুরু থেকেই তো আর কেউ ক্লাস 10 ম্যাট্রিক পরীক্ষা দেয় না, 1 2 3 4 5 6 করে যেতে হবে। কিন্তু আপনি আজকাল অনেকে দেখা গেছে যে ক্লাস 3 থেকে শুরু করে ম্যাট্রিক দিতে চায়। এভাবে হবে না, আস্তে আস্তে বুঝে শুনে যেতে হবে। কোন দিকে যাচ্ছ সেটা অন্য কারা করছে, ওটার ফলাফল কী হচ্ছে, ওটা কি ডুবছে না উঠছে, এইসব অনেক কিছু বিবেচনা করে ব্যবসায় হাত দিতে হবে। এই যে 72 সাল থেকে পার্টনারশিপে ব্যবসা করলেন, 85-তে এসে নিজের মতো করে শুরু করলেন, ম্যানুফ্যাকচারিংয়ে কবে আসলেন? ইনফ্যাক্ট ম্যানুফ্যাকচারিংয়ে আসছি আমি 87 সাল থেকে। ফার্স্টে আমি তো আজকে এগুলো করি নাই, এত হ্যাভি ইন্ডাস্ট্রি করি নাই। ফার্স্টে করেছি এয়ার কন্ডিশনার অ্যাসেম্বলিং প্লান্ট, রুম। তখন তো এরকম ছিল না, তখন তো রুম এয়ার কন্ডিশনার ছিল। তারপরে আমি করি বেবি ট্যাক্সি অ্যাসেম্বলিং প্লান্ট। শুরুতেই আমি এগুলো ছোটোখাটো অ্যাসেম্বলিং করেছি, তারপরে আস্তে 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 করে ম্যানুফ্যাকচারিংয়ে গেলাম। এখন ধরেন আমরা বাস ট্রাক করছি, ও বেটার বলতে পারবে। আমার মনে হয় আমরা 40% লোকাল করছি, ওটা না, 40% লোকাল করছি। পেন্টিং, আপনার ডেন্টিং, তারপরে আপনার বডি মেকিং, ক্যাবিন মেকিং, সব লোকালি করছি আমরা। তারপরে আমরা ফুডে গেলাম, বিভিন্ন সেক্টরে গেলাম। ফুডে এখন আমরা প্রায় 39টা না 40টা দেশে এক্সপোর্ট করছি আমরা। আর আমরা চেষ্টা করি কোনো ভেজাল না মিশাই যেন করা যায়। এমনি ফুডে কিন্তু প্রফিট খুবই কম, সো এটা কোয়ান্টিটি দিয়ে সব কিছুই তো আসলে আমদানি করে এখানে। হ্যাঁ, আমরা এমন একটা দেশ যে আমাদের ইন্ডিজিনাস কোনো র ম্যাটেরিয়াল নাই, কিছুই নেই, সব কিছু আমদানি নির্ভর। আমদানি করে এখানে সংযোজন করে সেটা আমরা দেশেও সাপ্লাই করি, বিদেশেও করি আমরা, এভাবে করে। তবে যে আপনি বলছিলেন যে আমার ছেলেদের উপরে আমার নির্ভরতা কী, তো এই ব্যাপারে আমি আল্লাহর রহমতে খুব ভাগ্যবান বলতে হবে যে তারা, বিশেষ করে তাসকিন হ্যাজ টেকেন ওভার ম্যাক্সিমাম অফ দি বিজনেস। আর তাকে সাহায্য করছি আমার বড় ছেলে এবং ছোটো ছেলে, সবাই মিলেই করছে, বাট ও লিড নিচ্ছে আর কি। আমি গাইডলাইন দিই, এখন আমি গাইড করি যে হ্যাঁ, ও প্রত্যেকটা জিজ্ঞেস করে এটা করবো কি না, এটা করবো, এটা করলে কেমন হয়। আমি তো এক্সপিরিয়েন্সড। আমি বামার প্রেসিডেন্ট ছিলাম 5 বছর। আমার বাংলাদেশ অটোমোবাইল অ্যাসেম্বলার্স ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, তো আমার তো আইডিয়া আছে। তারপরে এখন ও
ওগের ওবামাতে। তো সেই হিসেবে ভালোই আল্লাহর রহমতে করছে, বিকজ ওর নলেজ আছে। আপনার কাছে আরো শুনবো, আমরা একটু তাসকিন আহমেদ আপনার কাছে আসতে চাই। মানে আপনি কত সাল থেকে বাবার ব্যবসায় প্রবেশ করলেন, আর এখন তো পুরোটাই আপনি দেখাশোনা করছেন? আমি আমার জয়েন্ট প্রায় 27 বছর হয়ে গেল। আমি 1999 সালে যেদিন গ্র্যাজুয়েট করি তার পরের দিন ব্যবসায় জয়েন করি। তো প্রায় 27 বছর হয়ে গেল। তো আমরা একসাথে তিনও ভাই মিলেই আমাদের পথ চলা শুরু। এক ছোট জনের একটু পরে আসে, তো এভাবেই শুরু হয়। তো আপনি তো 27 বছর ধরে এই ব্যবসায় আছেন, এখন ভাইস চেয়ারম্যান হিসেবে কাজ করছেন, এবং বড় অংশটাই আসলে আপনার দায়িত্বেই হয়তো আপনি দেখাশোনা করছেন। তো বাবার ব্যবসা যখন শুরু করেছিলেন তখন ঠিক কোন পজিশন থেকে শুরু করেছিলেন? একেবারে এন্ট্রি লেভেল থেকে, নাকি শুরুতেই গিয়ে ম্যানেজমেন্টের একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে বসেছেন? ভালো একটা প্রশ্ন করেছেন এবং অতীত মনে করিয়ে দিলেন। আমি যখন 99-তে শুরু করি, আমার স্টার্টিং বেতন ছিল 10,000 টাকা, এবং বাবা আমাকে একটা চেয়ারও দেয়নি, একটা টেবিল চেয়ারও দেয়নি। তো প্রথম দিকগুলায় তখন তো অ্যাকচুয়ালি এত এক্সপ্যান্ডেড ছিল না। আমি প্রথম 3-4 বছর আমার হাতে আমি অ্যাকচুয়ালি অটোমোবাইল সেক্টরটা নিয়েই আমার 27 বছরের কাজ করা, এবং আমার বড় ভাইয়ের হাতে আমাদের ফুড সেক্টরটা তৈরি হয়। উনি প্রথম 15 বছর অনেক শ্রম দিয়েছেন আজকে যে ইফাত গ্রুপের যে খাদ্যপণ্যের যেগুলো আছে। আর অটোমোবাইলে ওই প্রথম দিনগুলাই অ্যাকচুয়ালি এখন মনে পড়ে যে একদম ফিল্ডে থেকে সারা বাংলাদেশের 64টা জেলা আমার ঘোরা হয়েছে, যে আমরা যখন অশোকল্যান্ড বাস ট্রাক নিয়ে কাজ করি। তো এই অভিজ্ঞতাটা মানে অনেক সময় হয়তো বা এক্সপ্লেন করা যায় না, যে এটা যে আপনাকে কতটুকু বিজ্ঞ বা এক্সপিরিয়েন্স এনে দেয়। তো এই মানে সেই সময়কার দু একটা মজার স্মৃতি যদি আমাদের সাথে শেয়ার করেন। অবশ্যই বলবো যে আমি একবার 99-তে মহাখালী বাস টার্মিনালে যাই। 4-5 বছর আগে একটা অশোকল্যান্ড প্রথম যখন গাড়ি বিক্রি করে, ওরা অত সাকসেসফুলি চালাতে পারেনি। তো ওরা আমাকে বলছে যে আপনি টিপু সাহেবের ছেলে আসছেন, আপনি ডাল দিয়ে ভাত দিয়ে খেয়ে যান, নয়তো আপনাকে তো বেঁধে রাখতাম। আর সেই পথচলা থেকে শুরু হয়ে আজকে 25 বছর পরে মহাখালী বাস টার্মিনালের প্রায় 85 শতক বাস কিন্তু অশোকল্যান্ড ব্র্যান্ডের। ঠিক সেরকম আমার মনে আছে, আমার একটা ছোটবেলার বন্ধু ছিল, আমরা দুজন মিলে গাবতলিতে মাটির ট্রাকের নিচে বসে বসে ড্রাইভারদেরকে চা খাওয়াতাম। নিশ্চয়ই আপনার কাছে শুনবো। ইফতেখার আহমেদ, আপনার কাছে একটু জানতে চাই যে সাধারণত আমাদের সমাজে আমরা যেটা দেখি, যে বাবা মার বা পরিবারের অনেক পয়সা থাকলে, সক্ষমতা থাকলে ছেলেরা সাধারণত মাটির কাছাকাছি যে কাজ করতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। সেই জায়গা থেকে আসলে আপনি আপনার ছেলের কাছেই যে গল্প শুনছিলাম, যে উনি মাটির সাথে, মানুষের সাথে মিশেছেন, ট্রাক ড্রাইভার, শ্রমিক, তাদের অবজারভেশন নিয়ে আসলে ব্যবসাতে কিভাবে ইমপ্রুভ করা যায়, মানে এই শিক্ষাটা কিভাবে ট্রান্সফার করতে পারলেন? ধন্যবাদ। যে কোনো ব্যবসা করতে হলে আমি তো আগেই বলেছি যে একদম অনেক পিছন থেকে আপনাকে অনেক জেনে শুনে আসতে হবে। আপনি হঠাৎ করে কিছু করা যায় না, হঠাৎ করে আপনার ব্যবসায় বড় করা যায় না, হঠাৎ করে অনেক লাভও করা যায় না। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, আস্তে আস্তে যারা যাবে। যেমন ও একটা কথা বলেনি, ও তো অনেক কথা বললো কী করে বাস মার্কেটিং শুরু করেছে, তারা এটা বন্ধ করেছে। আমি প্রথম থেকেই শুরু করেছি না, একদম জনগণের থেকে মিশে নিচে থেকে, ওই যে বললো একটা চেয়ার টেবিলও দিই নাই আমি, আর্ন ইট, জেনে শুনে আর্ন ইট দেন ইউল এনজয়। যে এটা আমি কষ্ট করে চেয়ার এসেছি আজকে আপনাদের। আমি নিয়ে প্রথমে বসা দিলাম ওটা ক্যাবিনের মধ্যে। তো প্রথমেই সে এয়ার কন্ডিশনে থাকবে, বাইরে যেতে যাবে না, বাইরে গরম, জনগণের সাথে মিশে যাবে না, ডিলারদের সাথে কথা বলবে না। কিন্তু এটা একটা ভেরি ইম্পর্টেন্ট কথা আমার মনে আছে, ও তো অনেক কথা বললো। একটা তখন আমরা অনেক কিছু গাড়ি বাকিতে দিতাম, বাকিতে দিলে ওরা কিস্তি দিত না, প্রথম কয়েকটা দিত, পরে দিত না। তো ও বেশ কয়েকবার বিভিন্ন গ্রুপ নিয়ে ব্রিজের নিচে বসে থাকতো রাত 2টার সময়। তো এটা তো আমি অনেক কিছু ভুলে গেছি, এটা ভুলি নেই। রাত্রি 2টার সময় যখন ওই ব্রিজের কাছে আসছে, তখন দিতে হয়, ওই যে কি টোল দিতে হয়। তখন থেমে দেখে যে এই গাড়িটা ডিফল্টার কিনা, তারপর ওদেরকে এইভাবে করে আস্তে আস্তে উপরে এসছে। এখন তো দেয়ার আর সো মেনি পিপল আমাদের কোম্পানিতে, অনেক হাজার কর্মচারী। তখন অত কর্মচারীও ছিল না, ও এবং ওর সঙ্গে আরও 7-8 জন যেত। তো এটা তো অনেক কষ্টকর ছিল। সারা আমেরিকা থেকে লেখাপড়া করে এসে এখানে ব্রিজের নিচে বসে থেকে গাড়ি ধরে
আর এরা তো না একটু ঠিক সেই জায়গাটাই আসলে জানতে চাচ্ছি আমি, কারণ যখন একজন ছেলে বা মেয়ে পশ্চিমা বিশ্বে বা আধুনিক বিশ্বের কোনো দেশ থেকে পড়ালেখা করে, একটা স্বাচ্ছন্দ্যের জীবন যাপন করে 4-5 বছরের একটা বড় সময়, সাধারণত তো প্রথম কথা হচ্ছে ফিরেই আসতে চায় না, দ্বিতীয় কথা হচ্ছে ফিরে আসার পরে মানে এরকম মাটি মানুষের সাথে কাজ করা, চ্যালেঞ্জ নিয়ে কাজ করা, সেটি করে না বেশিরভাগ ক্ষেত্রেই। মানে আপনি কিভাবে তাদেরকে ইন্সপায়ার করতে পারলেন? অ্যাকচুয়ালি যদি আপনার একটা গর্তে আপনি পড়েন, আমি যদি ট্রেনে উঠাতে চাই আমি পারবো না সহজে, আপনারও চেষ্টা থাকতে হবে উপরে ওঠার জন্য। আপনারা যদি চেষ্টা করেন তখন আমার সাহায্যটা আপনার কাজে লাগবে। শুধু যদি নিজেরও কোনো সেরকম চিন্তা ভাবনা থাকতে হবে, আই ওয়ান্ট টু ডু সামথিং, আমি অনেক বড় হতে চাই, এবং হালাল রাস্তা থেকে আমি একটা জিনিস করছি, আমরা কোনো হারাম খাই না আল্লাহর রহমতে। হালাল রাস্তা থেকে কাজ করা খুব কঠিন বাংলাদেশের মতো জায়গায় খুব কঠিন। তবু আমার যে বড় ছেলের কথা বললো, সে আমার খাদ্য দেখে, অনেক দিন রাত, ও আমেরিকা থেকে পড়াশোনা করে এসছে, রাত 2টা-3টা পর্যন্ত ওয়ার্কারদের সাথে থাকতো ওখানে। তারপরে এখন তো ও টেক ওভার করার পরে এখন তো পুরো প্রফেশনাল লোকরা করে, অনলি আমরা পরিচালনা ডিরেকশন দিয়ে থাকি। তবে ছোটো ছেলেটা ও জর্জ ওয়াশিংটন ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করে এসছে, ও ব্যবসা দেখছে। অবশ্য ওর লাকি বড় 2 ভাই গাইডলাইনটা পাচ্ছে, সো যেটা এরা পায় নাই। সো ও ও এরা দুজন ওকে প্রপারলি গাইড এগিয়ে করার নিয়ে চেষ্টা যাচ্ছেন। করছে। আপনার কাছে আরো শুনবো। তাসকিন আহমেদ, আপনার কাছেও এই প্রশ্নটা করতে চাই আমি। আমেরিকার মতো একটা দেশে যেখানে আসলে সুযোগ সুবিধা বলেন বা যেখানে জীবনযাপন অনেক স্বচ্ছন্দের, সেখান থেকে ফিরে আসার ক্ষেত্রে আসলে কোন বিষয়টা মোটিভেশন হিসেবে কাজ করেছে? কারণ সেখানেও তো আপনার নিজের মতো করে ব্যবসা শুরু করার এবং স্থায়ী হওয়ার সুযোগ ছিল নিশ্চয়ই। জি, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। একটা সত্যি কথা বলতে বাবা, যেটা আমরাও যখন পড়াশোনা করতাম ছোটবেলা থেকে কিন্তু বাবা আমাদেরকে কোনো কারণ ছাড়া অফিসে ঘুরতে নিয়ে যেত। তখন থেকে অফিসে যারা পুরান লোক ছিল তাদের সাথে মানে উঠা বসা হতো, এবং ছোটবেলা থেকে আমরা দেখতাম যে বাবা কষ্ট কিভাবে করেছে। এটা সত্যি কথা বলতে আমরা 3 ভাইয়ের মধ্যে আমরা বড় 2 ভাই দেখেছি যে বাবাকে কষ্ট করতে। আমরা ছোটবেলা যখন স্কুলে পড়তাম এমন সময় ঘুম থেকে ওঠার আগে 7টার সময় দেখি যে বাবা বেরিয়ে গেছে, বা এরকম অনেক সময় হয়েছে রাত্রে 12টার সময় ঘুমিয়ে যাচ্ছে, বাবা তখনও বাসায় আসেনি, কাজের জন্যই ব্যস্ত ছিলেন হয়তোবা। তো আমাদের সবসময় এটার সাথেও সত্যি কথা বলতে নিজের মধ্যেও কিন্তু একটা ইন্টেলেক্ট লাগে, একটা চাহিদা লাগে যে আই ওয়ান্ট টু কাম ব্যাক টু মাই কান্ট্রি। বাবা সবসময় বলছে যে দেখো, এই দেশ তোমার দেশ, এখানে তুমি হলো ফার্স্ট সিটিজেন। পৃথিবীতে কোনো দিনও যদি কোনো দেশে তুমি স্ট্যাবলিশ হতে চাও, তুমি কিন্তু সেকেন্ড ক্লাস সিটিজেন। তো সবসময় ছোটোবেলা থেকে আমাদের মধ্যে এটা ছিল যে না, উই হ্যাভ টু কাম ব্যাক টু আওয়ার ওন কান্ট্রি। তো অবশ্যই নিজের ব্যবসা ধাপে 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 এই জায়গায় যেখানে আজকে এসছে, তার সাথে সাথেও একটা সবসময় নিড ছিল যে দেশের মানুষের জন্য কিছু করা। তো এটার থেকে হয়তোবা উদ্বুদ্ধ হয়ে কোনোদিনও একদিনের জন্য, আমার বড় ভাইও যেদিন গ্র্যাজুয়েশন করেছে সেদিন রাত্রেবেলা প্লেনে উঠে দেশে ফিরে চলে এসছে। আমাদের কোনোদিনও বাইরে রয়ে যাওয়ারও কোনো প্ল্যান ছিল না। সো এইভাবেই হয়তোবা পথ চলা করতে করতে বা ব্যবসাটাও বড় হয়েছে। নিজেদের একটা কথা কি, টাকা পয়সা হয়তো বা সবারই লাগে, কিন্তু একটা পর্যায়ে এসে কিন্তু এটা একটা স্যাটিসফ্যাকশন হয় যে আমি কি করতে পারলাম দেশের জন্য। আজকে যদি কয়েক হাজার লোক আমাদের এখানে কর্মসংস্থান করতে পারে, আমাদের এই প্রোডাক্টগুলো আমরা ম্যানুফ্যাকচার করে পৃথিবীর বিভিন্ন দেশে পৌঁছে দিতে পারি। বিভিন্ন দেশ থেকে ফোন করে বন্ধুবান্ধবরা যে ইউরোপের অমুক দেশে গিয়ে তোমার প্রোডাক্ট দেখলাম, কানাডা আমেরিকা গিয়ে দেখলাম, এটার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে। বাংলাদেশেই আমরা এমন অনেক প্রতিষ্ঠান দেখলাম যারা একসময় খুব সুনামের সাথে ব্যবসা করেছে, কিন্তু প্রথম জেনারেশন বিদায় নেওয়ার পর এই ব্যবসাগুলো আর খুব বেশি এগোয়নি। আপনার কাছে কি মনে হয় কেন এমনটা ঘটে? এখন ঠিক এই জিনিসটা যে বাবা ছেলেরা মিলে যখন করেছিল তখন একরকম, এবং তার পরবর্তীকালে একটু ডিফারেন্টও হতে পারে, আবার নাও হতে পারে। এটা ডিপেন্ড করে ফ্যামিলি টু ফ্যামিলি, নাম্বার 1। সেই সন্তানদেরকে তো সেরকম কন্ট্রোল করতে হবে, যা বুঝতে দিতে হবে কী করে ডিল করতে হবে, কী করে শ্রমিকদের সাথে ব্যবহার করতে হবে, কীভাবে কর্মচারীদের সাথে ব্যবহার করতে হবে। মার্কেটে যে জিনিস সবসময় তো একটা আইটেম চলে না, তো মার্কেট ডিমান্ড অনুযায়ী আপনাকে ডিসিশন নিতে হবে কোনটা প্রোডাকশন বাড়াবেন, কোনটা বাদ দিবেন, কোনটা যোগ করবেন।
এইসব জায়গায় যে শুধু যে ফ্যামিলিগত সমস্যার কারণে এটা এটা নানা সমস্যার সম্মুখীন হয় তাই না, মার্কেটের উপরে ভ্যারিয়েশন করে। ধরুন একটা আইটেম তারা করে, ওটা খুবই করছে, কিছুদিন পরে আরও 4-5 জন এসে গেছে ওটাতে, তো একটা ধাক্কা খাবে। প্রায় ব্যাংকিং প্রবলেমেও ধাক্কা খেতে পারে। শুধু যে পরিবারের ব্যাপার তা না, পরিবারের দিক থেকেও তো সবচেয়ে বড় একটা ব্যাপার সাহায্য হচ্ছে যে তাকে বোঝানো এইভাবে করবা, যেটার মধ্যে কোনো যে ব্যবসায় যাবো ওখানে লাভ লোকসানের মানে কথা না। দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম যখন আসে তারা তো রুট থেকে শুরু করে না সাধারণত, বেশিরভাগই এসে আপনি শুরুতে যেটা বলছিলেন যে একটা বড় অফিস নিয়ে বসে এসি রুমের মধ্যে, সেটাও কি একটা বড় কারণ হিসেবে কাজ করে কিনা যে আসলে পুরো সিস্টেমটা কিভাবে চলতেছে সেটা সম্পর্কে হয়তো তার খুব ভালো নলেজ থাকে না। সেই জন্য আমি বলেছিলাম যে প্রথমে যখন একটা ব্যবসায় ঢুকবে, ব্যবসা তো একটা বিরাট ব্যাপার, এতগুলো লোকের রিজিক মালিক আল্লাহ, কিন্তু আপনার যখন আল্লাহর রিজিকটা আপনার দায়িত্ব দেয়, তখন তো আমাদের দায়িত্ব হয়ে যায় ওদের রিজিক দেখার আল্লাহর পক্ষ থেকে। তখন আমাদের যদি একদম নিচে থেকে সে সবার সাথে মিশে উঠে, তার সুখ দুঃখটা ওরাও বুঝবে। সে যখন একটা বিপদে পড়বে তাকে সাহায্য করবে। আদারওয়াইজ তো একটা বন্ধনটা হবে না। বন্ধন হইতে হবে কর্মচারী এবং এই মালিকদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক থাকতে হবে। দে মাস্ট ফিল ফর ইচ আদার, তাহলে না আপনি একসঙ্গে উঠবেন। খালি আমি উঠবো, আমার কর্মচারী এরা উঠবে না, শ্রমিকরা উঠবে না, এটা ভাবলে হবে না। আর ওদেরকেও ভাবতে হবে না যে ওরা বেনিফিট পাবে, কোম্পানি লস করবে। তাহলে একটা উইন উইন ভাব আসতে হবে, যেন এমনভাবে করতে হবে, একজনের সাথে খেয়াল একজন রাখতে হবে। বোঝাপড়াটা যেন ভালো থাকে নিশ্চয়ই। তাসকিন আহমেদ, আপনার কাছেও একটু এই বিষয়টা জানতে চাই, মানে আপনি যদি মানে বিশ্বের দিকে তাকান, এমন অনেক বড় বড় কোম্পানি পাবেন যে প্রতিষ্ঠানগুলো হয়তো যারা শুরু করেছিলেন তাদের মালিকানা বা তাদের শেয়ার হয়তো খুবই সামান্য। যদি আমি টয়োটার কথা বলি বা হোন্ডার কথা বলি, এরকম অনেক প্রতিষ্ঠানের কথাই বলা যায় 200 বছর 300 বছর ধরে এই ব্যবসাগুলো টিকে আছে, এবং যারা শুরু করেছিলেন তারা হয়তো এই প্রতিষ্ঠানের সাথে এখন খুব বেশি নেই। কিন্তু বাংলাদেশে এই কালচারটা মানে যাওয়ার আদৌ পরিবেশ আছে কিনা বা কি করার উচিত? থ্যাংক ইউ। আপনি রাইটফুলি বলেছেন, যেটা বাংলাদেশের সাথে পৃথিবীর যখন আপনি তুলনা করবেন, এটার কিন্তু কিছু পরিস্থিতি ভিন্ন। আপনার এরকম অনেক দেশ আছে যারা 200 বছর 300 বছর হয়ে গেছে, 5th জেনারেশন 6th জেনারেশনের পরে কিন্তু একটা ব্যবসা চলছে। তো এখনও বাংলাদেশে আপনি যদি দেখেন, প্রায় 70% বিজনেস কিন্তু এখনও রান বাই ফার্স্ট জেনারেশন ওনার্স, যারা 70-এর দশক থেকে 80-র দশকে ব্যবসাটা শুরু করে। তখন তো ওনাদের মূলধন বলে কিছু ছিল না। ওনারা আস্তে 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 একটা ব্যবসার পর আরেকটা ব্যবসা, একটা ব্যবসার পর আরেকটা ব্যবসা করে একটা পর্যায়ে নিয়ে আসে। তো সেই আলোকে আপনি যদি দেখেন, ওনাদের সময়ে বাবা যেটা বললেন যে অ্যানালগ ছিল, এখন ডিজিটাল। ফার্স্ট জেনারেশন কিন্তু অ্যাডাপ্টেবল টু চেঞ্জ ছিল না, যে ব্যবসা করছে ওখানেই থাকবো, রিস্ক নেওয়ার ব্যাপারে কিন্তু অনেক 10 বার চিন্তা করতো। কিন্তু টেকনোলজি কিন্তু সময়কে চেঞ্জ করে দিয়েছে। আপনি যেটা দেখবেন যে ফার্স্ট জেনারেশন থেকে সেকেন্ড জেনারেশন, সেকেন্ড জেনারেশন থেকে থার্ড জেনারেশন, একটা পর্যায়ে যখন আসবে, আপনি যদি প্রফেশনালি ব্যবসাটাকে ছেড়ে না দেন, একটা মাত্রায় উঠে যাওয়ার পরে আপনার ওই কন্টিনিউটিটা তখন আর দেখা যায় না। আর সেকেন্ড একটা কথা, আপনারা রাইটফুলি বলেছেন যে আমাদেরও বন্ধু বান্ধবের মধ্যেও দেখা গেছে যে 8 আউট অফ 10 বিজনেসেস নেক্সট জেনারেশন এসে ফেল করে যায়। এটার একটা, আমার ব্যক্তিগত মতে একটা মূল রিজন হলো, শুরুতে এই যে বাবা যে কাজ করেছে, উনি তো একলা করেননি, ওনার সাথেও তো হয়তো 8-10 জন অনেক লোক ছিল, তারা সারা জীবনের শ্রম দিয়ে এখানে এসছেন। হঠাৎ করে একটা ইয়াং ছেলেকে বা মেয়েকে যদি তাদের উপরে আপনি দেন, ওর তো এক্সপিরিয়েন্স লাগবে। যারা বাবার সাথে ছিলেন তারা 25 বছর 30 বছরের একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে তো ওই জায়গাটা এসছে। তো এই আলোকে তখন তার বুঝ হয় না, তার এক্সপিরিয়েন্স হয় না, কিন্তু প্রথম থেকেই যখন তার ফিলিং হয়ে যায় আমি তো সবার বস, আমি তো সবার মালিক, তখন আস্তে আস্তে কিন্তু আপনি আপনার আশেপাশের লোকদেরকে ডিমোটিভেট করে ফেলেন। তো আপনি যদি একটা ব্যবসার বাবা, মানে যে কোনো বাবা একদম জিরো থেকে তুলে তুলে বড় করেছে, বাট আপনি যদি স্ট্রেট উপরে এসে বসে যান, স্বাভাবিকভাবে আপনার কিন্তু নিচের ফাউন্ডেশনটা ঠিক নাই, আপনি ফেল করতে বাধ্য। সো আমি আমার ব্যক্তিগত ইয়াতেও যেটা বলি, আমার সন্তানও এখন ইউনিভার্সিটিতে পড়ে, আমি তো ওকে ক্লিয়ারলি আগে থেকে বলে দিচ্ছি, দের ইজ নো চান্স তুমি তোমার গ্র্যাজুয়েশন পড়াশোনা শেষ করে আমার অফিসে জয়েন করবা। তুমি মিনিমাম 3 বছর বা 4 বছর
কোনো একটা ব্যাংকে হোক, কোনো একটা এমএনসিতে হোক, আগে কাজ করবা। কারণ আপনি যদি শুরুতেই একেবারে নিজের কোম্পানির মালিক পর্যায়ে চলে যান, কেউ তো আপনাকে 11টার সময় অফিস আসলেও কেউ কিছু বলবে না, 4টার সময় চলে গেলেও কেউ কিছু বলবে না। বাট দ্য রিয়েলাইজেশন দ্যাট আমাকে 9টার সময় গিয়ে রিপোর্ট করতে হবে, আমার একটা বস থাকবে যাকে আমার মানে তাকে রিপোর্টিং করে অ্যাকাউন্টেবিলিটি দিতে হবে যে আমি কি কাজ করেছি, এবং মাস শেষ করে 1 তারিখে যখন আপনি বেতন পাবেন, টাকার মর্মটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। তো যেই জিনিসটা হয়তো বা আমার মতে যে ওইখানে ল্যাপসেস হয়ে যায়, যে বাবার টাকা তো দেখেছি, আমার মানে এই যে আমাদের পথ চলায় যেটা, আমাকে 10,000 টাকা দিয়ে বাবাকে আমাকে ওই সময় 50,000 টাকা দিতে পারতেন না? পারতেন তো, কিন্তু 10,000 টাকা দিয়ে বলেছে এটাতেই তোমার হাত চলতে হবে। সো এই লার্নিংগুলো বোধ হয় মানে আমাদের ভিতরে এমবেডেড হয়েছিল, যে দ্য ভ্যালু অফ মানি অ্যান্ড দ্য ভ্যালু অফ ইয়োর বিজনেস, এই জিনিসটা বোঝাটা সেটা তো আসলে একটা পারিবারিক শিক্ষার মধ্যে দিয়ে এটা আসবে। অবশ্যই। একই সাথে আসলে প্রাতিষ্ঠানিক জায়গায় যদি বলি যে মানে বাংলাদেশে কোনো একটা প্রতিষ্ঠানকে, একটা ব্যক্তিগত প্রতিষ্ঠানকে পাবলিক লিমিটেড করা বা পুঁজিবাজারের মধ্যে নিয়ে গিয়ে আপনি যেটা বলছিলেন যে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, একটা পর্যায়ে যাওয়ার পরে সেটাকে যাতে তার এগিয়ে চলার দ্বারটা আরো বেশি উন্মোচিত হয়, সেই পরিবেশটাও কি আসলে আছে? দেখেন, এটা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশকেও যদি আপনি বলেন, প্রথম 100 বছর কিন্তু একটা বিজনেস কমিউনিটি গড়তেই সময় লেগে যায়। আমরা হার্ডলি এখন 50-55 বছর পার করেছি, সামনের দিকে এটা আসতে বাধ্য হবে। কারণ যখন দেশে আমরা যদি বলতে পারি যে যখন ডিজিটাল সিস্টেম ছিল না, অনেক ব্যবসাতেই আপনাকে এটা বলতে পারেন না যে প্রাইভেট সেক্টরে শুধু চুরি করে, প্রাইভেট মানে ট্যাক্স ভ্যাট অনেক কিছু ব্যবসার মধ্যে কিছু লুকানো লুপহোলস থাকে, যে কারণে হয়তো বা সরকারি পর্যায়ের যারা পাবলিক সেক্টরের লোক, ওরাই আবার ইটস আ রাউন্ড সিস্টেম, ইটস সাইক্লিক সিস্টেম। তো আস্তে আস্তে যখন আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলোও ডিজিটাল হয়ে যাবে, আপনার ট্যাক্স নেটগুলোও ডিজিটাল হয়ে যাবে, সুযোগ থাকবে না আপনার আর মানে ধরেন আনএথিক্যাল প্র্যাকটিসগুলা করতে। এবং সাথে সাথে আমাদেরকেও মানতে হবে যে আপনি যদি একটা ব্যবসার একটা লেভেলে চলে আসার পর যদি আপনার প্রাতিষ্ঠানিক রূপ না দেন, আপনি যদি প্রফেশনালদের উপরে ছেড়ে না দেন, প্রফেশনালদের উপরে দায়িত্ব দিয়ে যদি সকাল বিকাল ওদের উপরে খবরদারি করেন, এই ব্যবসাটা তো হবে না। তো আমার মনে হয় বাংলাদেশ হ্যাজ জাস্ট এন্টার্ড ইনটু দিস ট্রানজিশন, যে আমার মনে হয় 10-20 বছরের মধ্যে যখন ফুল সেকেন্ড জেনারেশন চলে আসবে, যেগুলো ঝরাপাতা পড়ে যাবে অনেক, আস্তে 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 থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশনে গিয়ে এটা স্টেবিলিটিটা এই কালচারটা তখন আসবে। আমার আরেকটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্য উত্তরাধিকার অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব, আর আমার সঙ্গে আছেন ইফাদ গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু এবং তার সন্তান তাসকিন আহমেদ। জনাব তাসকিন আহমেদ, বিরতিতে যাওয়ার আগে যেমনটা বলছিলাম যে আসলে এই মুহূর্তে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি যদি বলি, মানে চারিদিকেই তো সংকট, সেই সংকটের মধ্যেই একটা নতুন সরকারের প্রত্যাশা করা হচ্ছিল যে বিনিয়োগ আবার চাঙ্গা হবে, ব্যবসা বাণিজ্য চাঙ্গা হবে। খুব বেশি যে চাঙ্গা হয়েছে সেটি তো বলা যাচ্ছে না, সামনে যদিও বাজেট, সব মিলিয়ে একটু আপনার কাছে জানতে চাই যে আসলে নতুন সরকার যে স্বপ্ন দেখিয়েছিল সেটি কি বাস্তবায়ন হওয়া বা সেই স্বপ্ন কি উদিত হওয়া শুরু হয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। আপনি ব্যাপারটাকে একটু অন্যভাবে বলি, আমরা জাতি হিসেবে না সব কিছু খুব তাড়াতাড়ি চাই, আমাদের ধৈর্য ক্ষমতা অনেক সময় অনেক কম থাকে। আমাদের দেশের যে অর্থনৈতিক চ্যালেঞ্জ যেটা আমাদের হাতে এই মুহূর্তে আছে, এটা কিন্তু কাঠামোগত একটা প্রবলেম, যেটা গত 5-7 বছরে ধুকে যেটা কোভিড শুরু হলো, তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ওভারনাইট তেলের দাম প্রায় 51% পৃথিবীর সবচেয়ে বেশি বেড়ে গেল। তারপরে আপনি দেখলেন ডলারের ক্রাইসিস প্রায় 1.5 থেকে 2 বছর, ইন্টারেস্ট রেট উড়ে গেল, আর সর্বোপরি আমাদের জুলাইয়ের গণঅভ্যুত্থান। এই সব কিছুর মধ্যে কিন্তু আমাদের দেশের অর্থনীতিটা কাঠামোগত কিছু চ্যালেঞ্জের মধ্যে চলে এসছে। এই নবনির্বাচিত সরকার একটা স্ট্রং ম্যান্ডেট নিয়ে, মানুষের ম্যান্ডেট নিয়ে কিন্তু সরকার গঠন করেছে, মাত্র 3 মাস হয়েছে। আর তার উপরে একটা বৈশ্বিক যে চ্যালেঞ্জ, সারা আমাদের দেশ তো আপনি বাদ রাখেন, সারা পৃথিবীর অনেক অ্যাডভান্সড ইকোনমিও কিন্তু এই মিডল ইস্ট ক্রাইসিসের জন্য একটা বিপদ ডেকে নিয়ে এসেছে। তো আমার কাছে মনে হয় যে ইট ইজ টু আর্লি। এই সরকারের সাকসেসকে আপনারা যদি ডিমিন করাটা ঠিক হবে না। আমরা
এই যেই সরকারি পাওয়ারে আসতো এই সংকট থেকে বেরিয়ে আসতে মিনিমাম 2 থেকে 2.5 বছর সময় লাগবে। আমরা রাদার বলবো যে সোফার যতটুকু স্টেপস ওনারা কিন্তু ম্যান্ডেটের মধ্যে, ম্যানিফেস্টোর মধ্যে বলেছেন যে 1 কোটি কর্মসংস্থানের যোগান দেবেন এবং ইজ অফ ডুইং বিজনেসের যা যা প্রয়োজন হবে সেগুলো ওনারা করবেন। ওনারা 3 মাসে আসতে না আসতে কিন্তু একটা কোম্পানিকে অলরেডি 950 কোটি টাকা দিয়ে কিন্তু অফশোর একটা ড্রিলিংয়ের জন্য দায়িত্ব দিয়ে দিয়েছেন। এর বাইরে আপনি দেখেন, আমরা আপনাদের মাধ্যমে জানতে পারলাম যে সেন্ট্রাল ব্যাংক 60,000 কোটি টাকার একটা প্রণোদনা প্যাকেজ দিচ্ছেন, যে কিভাবে ব্যবসাটাকে আরও মানে ব্যবসাকে অর্থনীতিকে আবার বেগবান করায় নিয়ে আসার জন্য দায়িত্ব নেয়। আমাদের অর্থমন্ত্রী মানে অর্থ উপদেষ্টা ওনারা এবং আমাদের এনবিআর এর মাননীয় চেয়ারম্যানও কিন্তু বারবার বলছেন যে কমপ্লিট ডিজিটালাইজেশন করে দেওয়া হবে, যেটা আমরা বলি যে আমাদেরকে অনেক হয়রানির শিকার হতে হয়। তো প্রত্যেকটা স্টেপ কিন্তু এখন পর্যন্ত পজিটিভ। সো আমাদের এই প্রশ্নটা সরকারের সাফল্য বা বিফলতাটা এটা 2 বছর পরে করলে মনে হয় আরও অ্যাপ্রোপ্রিয়েট হবে, যে এটাকে বোঝা যাবে যে সরকার কতটুকু তাদের কমিটমেন্টস রাখতে পারে। নিশ্চয়ই আমি আবারও একটু ইফতেখার আহমেদ আপনার কাছে আসতে চাই। তাসকিন আহমেদের কাছে যেমন প্রশ্ন ছিল এখনকার সংকট নিয়ে, আপনি যে সময় ব্যবসা করেছেন সেই সময়ে অনেকগুলো সংকট কিন্তু আপনাকেও মুখোমুখি হতে হয়েছে। যদি বলি 90-এর গণ অভ্যুত্থান, 96-এর রাজনৈতিক যে টালমাটাল অবস্থা, সব কিছু মিলিয়ে, এবং 2000 সাল পরবর্তী সময়ে টুইন টাওয়ার হামলা, সারা বিশ্বের যে বাণিজ্যিক অবস্থা পুরো শেপটাই তো চেঞ্জ হয়ে গেল। সেই সময়ের অভিজ্ঞতা একটু বলতে চাই, মানে সেই সময়ে যখন আপনারা চ্যালেঞ্জগুলো ফেস করতেন, এখন যখন আপনার সন্তান একটা চ্যালেঞ্জের মধ্যে আছে, মানে সেই সময়ের প্রেক্ষিতে যদি একটু জানতে চাই যে কেমন ছিল সেই দিনগুলো। যে প্রথমে বলতে চাই যে আমার সন্তান যে চ্যালেঞ্জের মুখে আছে, এটা তো একটা বৈশ্বিক ব্যাপার, এটা সারা পৃথিবী মিলে জড়িত। যেন এনার্জি যে একটা এমন একটা জিনিস যেটা দিয়ে নাকি 60% কভার করতে পারবেন। এনার্জির দাম বেড়ে গেলে বাজারের তরকারির দাম বেড়ে যাবে, ট্রাক ফেয়ার বেড়ে যাবে, একটা সাথে একটা লিঙ্কড আছে। তো এখনকার সমস্যা সিন্স কোভিড আমি বলবো যে এত বেশি সমস্যা, তার মধ্যে যে আপনাকে চালাতে হবে, আমি বলে করার কথা, সব ব্যবসায়ীরা যেটা ফেস করেছে, গার্মেন্টস সেক্টর সব সেক্টরে ফেস করেছে। যে দেশে যদি ল অ্যান্ড অর্ডার ঠিক না থাকে তাহলে কিন্তু আপনি, কেননা আজকে তো আর এটা পলিটিক্যাল ওয়ার্ল্ড না, আজকে ইকোনমিক ওয়ার্ল্ড। ইকোনমি যদি ঠিক থাকে অন্য কিছু আপনাকে ক্ষতি করতে পারবে না। যেমনি ইকোনমি ঠিক রাখতে গেলে কতগুলো জিনিস খেয়াল রাখতে হয়। সাপ্লাই চেন, আপনার ফ্রেট, আমরা যদি মাল আনি, আমরা সব ইম্পোর্ট করি, ফ্রেট যদি বাড়ে তাহলে কস্ট বাড়বে কী করে? ওই ফ্রেটের উপরেও আপনার কিন্তু ডিউটি সিরিয়াসলি দিতে হয়, সব জিনিসের দাম বেড়ে যাবে। কিন্তু যারা ইউজার তাদের তো বেতন বাড়ছে না, তাদের ইনকামও বাড়ছে না, তো বিরাট একটা কনফ্লিক্ট হয়ে যাচ্ছে। যদি ফ্রেটও বাড়ছে, ইনকামও বাড়ছে। যেমন এখন গভর্নমেন্ট দিচ্ছে, যেমন সরকারি কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা দিচ্ছে, এতে কিন্তু কয় কোটি, ধরুন 2 থেকে 3 কোটি সরকারি কর্মচারী, বাকি 17 কোটি লোক সাফার করবে কী করে জানেন? ওই সব লোকেরা জিনিসপত্র সব দাম বাড়া দিবে, সব দাম বাড়া দিবে। আপনি আমি তো পাই নাই, আমার তো সে আগের ইনকামে রয়ে গেছে। একটা বিরাট একটা বিভেদ হয়ে সৃষ্টি হচ্ছে। এটাকে কীভাবে ওভারকাম করা যায়, এটা সরকারের ব্যাপার, ওরা চিন্তা করা উচিত আমি মনে করি। আমার জন্য, সবার জন্য এটা, কারণ বেশিরভাগ লোকই তো প্রাইভেট সেক্টর, সরকার আর কটা করে, বেশিরভাগই প্রাইভেট সেক্টর। ইভেন একটা দর্জি যা থাকে দোকানে, তারও যে হেল্পার থাকে, এটাও তো সেই বেতন দেয়, এটা সরকার দেয় না কিন্তু। সো তার কী অসুবিধা হবে? ইভেন যে একটা ওইসব লেভেলে চলে যেতে হবে, যে ইভেন ধরো নাপিত একটা দোকান আছে, তার 2টা স্টাফ আছে, এদের ভাড়া দিতে হবে, তাকে এদের দিতে হবে। এর যদি ইনকাম না বাড়ে ও কী করে দিবে? নিশ্চয়ই। কিন্তু আমি যে প্রশ্নটা করেছিলাম, মানে এখন যখন ছেলেদেরকে দেখেন বৈশ্বিক সংকট, রাজনৈতিক সংকটে নানান রকম চিন্তার ভাঁজ, এই অভিজ্ঞতাগুলো তো আপনারও হয়েছিল, 90-এর অভ্যুত্থান বা 96-এর যে সংকট, তখন আপনি কিভাবে সামাল দিয়েছেন? ইনফ্যাক্ট এখনকার সমস্যা তখনকার সমস্যা এক করলে চলবে না। এখন তো, তখন আমাদের সমস্যা হয়েছে যে আপনার এরকম একটা যুদ্ধ লাগলে আমাদের সরবরাহ তো সব সমস্যা হয়ে যায়, কিন্তু আমার তো বেতন দিতে হবে, আমার ধরেন 7,000 লোককে, এর তো আমার কি হচ্ছে না হচ্ছে ওরা দেখবে না, ওরা মাস শেষে বেতন যা বাড়ে ওরা ভাড়া যাবে। আপনার সেই সমস্যা আর এখনকার সমস্যা এক না, সমস্যা হয়েছে, সমস্যা হবে, কিন্তু একে ভয় পেলে চলবে না। এটা কীভাবে ওভারকাম করা যায়, ধৈর্য ধরে, আপনার ঠান্ডা মাথায় চিন্তা করে। একটা এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইন,
একটা না একটা এটা এটা সারা জীবন থাকবে না। সো এটা পজিটিভ সাইডটা দেখে কী করে বর্তমান সমস্যার সমাধান করে ওভারকাম করা যাবে, এটা হাই হাই করে মাথায় হাত দিয়ে বসে না থেকে কীভাবে ওভারকাম করা যায় সমাধান খুঁজে বের করা। সমাধান নিশ্চয়ই। বের করতে আমরা এই আলোচনা শেষ করব, আবার একটু ইফাত গ্রুপে আসতে চাই। আপনি যখন শুরু করেছিলেন, যে পর্যায়ে এনে আসলে সন্তানদের হাতে এই ব্যবসার হাল দিয়েছেন, আগামী দিনে এই প্রতিষ্ঠানকে নিয়ে আপনার আরো কি স্বপ্ন, সেটা একটু শুনতে চাই। স্বপ্ন তো সবার থাকতে হয়, স্বপ্ন না থাকলে কোনো দিন আপনি এগোতে পারবেন না, কোনো এন্ডলেস। প্রত্যেক আমরা যারা ব্যবসা করি, একটা ব্যবসা নিয়ে বসে থাকবো, এই যে এটা ভাবলে সবার বাড়বে না, চিন্তা করতে হবে আরও বেটার কীভাবে করা যায়, আরও ভালো কীভাবে করা যায়। তবে তবে যেটা মনে হচ্ছে আমি আমার ছেলেদেরকে বলি এমনটাই যাবা যেটা, যেমন আমরা ট্রান্সপোর্ট সাথে জড়িত, আমরা বাস করি, ট্রাক করি, আমরা আমরা করছি, মোটরসাইকেল করছি, আমরা এইটার আশেপাশে স্পেয়ার পার্টস, মানে বাইরে চলে যাও না, এটাকে ঘিরে তুমি করো। যেমন আমরা যাতে সে করছে, আমরা বাস ট্রাক করি, বাংলাদেশ যত বেঁচে থাকবে, জনগণ যত বেঁচে থাকবে, বাস ট্রাক লাগবে। কয়টা লোক গাড়ি করে? বেশিরভাগ লোকই তো বাস চলে, ট্রাক লাগবে, যেহেতু আমার পোর্ট রেস্ট্রিক্টেড, সারা বাংলাদেশে মাল পৌঁছাতে হবে। সো ইউনিট ট্রাকস, আমাদের ট্রাক আছে, ট্রাক যদি চলে তো লুব লাগবে, আমার লুব আছে। যদি মানে ওরা এই লাইনেই গেছে, দেন টায়ার লাগবে, আমাদের টায়ার আছে। সো এইগুলোকে চালিত রাখতে, ব্যবসা রাখতে, এইটা আনুষঙ্গিক যা লাগে এগুলোর সাথে জড়িয়ে থাকো, এদিকে ওদিকে যেও না, এই লাইনে থাকো। এবং ওরা ওইভাবেই চিন্তা করছে, ওইভাবেই যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। শেষ করবো তাসকিন আহমেদ, এই যে মানে বাবার যে নির্দেশনা, যে স্বপ্ন, সেটাকে মাথায় রেখে আপনার কাছে জানতে চাই, আগামী 1 দশকে বা 2 দশকে ইফাত গ্রুপ কোথায় যাবে, কি স্বপ্ন আপনারা দেখেন? ধন্যবাদ। আমি এটার আগে আরেকটু পিছনে ফিরতে চাই, যে বাবার থেকে শিক্ষা পাওয়াটা, যে জীবনে অনেক সময় মানে প্রথম দিকে যতই পেরেছি, মানে টার্গেটস ফিল আপ করতে পেরেছি, বা যেখানেই এসছি, বাবা ছোটবেলায় বকা দিত, তোর জন্য আমার সব ধ্বংস হয়ে গেল। সো এটাকে একটা অনুপ্রেরণা দিত যে না, আমার আরও বেটার করতে হবে। আর আরেকটা যেটা হলো, অনেক সময় বাবার সাথে ঝগড়া করে, এটা আমার এই ব্যবসাটা আমি করতে চাই, এইদিকে করতে চাই, বাবা সুন্দর করে বলতেন যে এটা করো না, এটা ভালো হবে না। অ্যান্ড আপনাকে টাচউড 9 আউট অফ 10 কেসে আমি ফেল করেছি, কারণ বাবা বলেছিল যে এটা যেও না, ফেল করেছি। কিন্তু একদিনের জন্য বাবা পরে ফেল করার পরে বলতো না যে দেখেছিস বলেছিলাম ফেল করবি। সো এটা নিজেকে আরও অনেক স্পৃহা দিত, মানে আরও দিত যে বাবা বলেছিল, তারপরেও আমি করে ফেল করেছি। সো এভাবেই হয়তো বা বেড়ে ওঠা। আমরা মনে করি যে দেখেন, বাবার থেকে আমরা উত্তরাধিকার সূত্রে ইফাত পেয়েছি। সেকেন্ড লেভেলেও আমরা মনে করি যে বাংলাদেশের জনগণের সাথেও থাকতে হবে, বহির্বিশ্বে বাংলাদেশকে নিয়ে যেতে হবে। সো আমাদের ম্যানুফ্যাকচারিং বেস, আমরা যেটা বললাম যে অটোমোবাইল এবং ফুড, এটা যতদিন মানুষ বেঁচে থাকবে, আপনার অটোমোবাইল সেক্টরেরও ডিমান্ড থাকবে, ফুডের ডিমান্ডটাও থাকবে। তো আমাদের এই ট্রানজিশনে আমরা বিগত 5 বছর একটা প্রফেশনাল টিম আনতে চাচ্ছি। আমরা প্রত্যেক ভাই কিন্তু, 3 ভাই কিন্তু আমরা ব্যবসা থেকে, ডেইলি অপারেশন থেকে বেরিয়ে গিয়ে মোর স্ট্র্যাটেজিক থিঙ্কিংয়ের দিকে চলে গেছি। তো আমরা চাবো আরও উত্তর আমাদের বাংলাদেশের ম্যানুফ্যাকচার প্রোডাক্টস পৃথিবীর বিভিন্ন দেশে যায়, সুনামের সাথে এটা আরও বেড়ে ওঠে। ঠিক সেরকম এই অটোমোবাইল সেক্টরটাও, সরকারও কিন্তু এখন বলছে যে ডাইভার্সিফিকেশন লাগবে। আমরা অলরেডি আমাদের 2024 সালের ডিসেম্বরে আমরা প্রথম বাংলাদেশের থেকে এয়ার কন্ডিশন বাস এক্সপোর্ট করি। এটাও তো একটা নতুন স্যাটিসফ্যাকশন দেয় যে বাংলাদেশের কম্পোনেন্টস ইঞ্জিনিয়ারিং ফিল্ডও বা বহির্বিশ্বে কিন্তু একটা মার্কেট গড়ে উঠবে। সো চাই সামনের দিকে বাংলাদেশের এই ইফাদ যাতে আমার ছেলের জন্ম না, আরও 2-3 জেনারেশন ধরে চলে, সেটাই আমাদের লক্ষ্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার ডিবিসিকেও ধন্যবাদ, এবং আমার দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। ডিবিসি নিউজের ঈদ বিশেষ আয়োজন বাণিজ্যের উত্তরাধিকার থেকে ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।